প্রধান উপদেষ্টার সঙ্গে শীর্ষ ১২৭ পুলিশ কর্মকর্তার বৈঠক। পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না বললেন ডক্টর ইউনূস। পুলিশকে অবহেলা করে কিংবা পাশ কাটিয়ে গিয়ে দেশ করতে পারবে, তারা ক্ষেত্র প্রস্তুত করলে তখন বাকি জিনিসগুলো হয়। আলাদা সিকিউরিটি ফোর্স গঠনের প্রস্তাব বাতিলের দাবি, কর্মবিরতিতে সিভিল এভিয়েশন কর্মকর্তা কর্মচারীরা। এমআরটি পুলিশের দুজনের বিরুদ্ধে ব্যবস্থা, মেট্রো কর্মীদের কর্মবিরতি প্রত্যাহার, বিনা টিকিটে 2 ঘন্টা চলাচলের পর স্বাভাবিক। ঈদ যাত্রায় প্রস্তুত হচ্ছে 250 লঞ্চ, নৌপথে টহল বাড়ানো সহ নৌবন্দরে থাকছে অতিরিক্ত সদস্য। বিমানবন্দরে ভক্তদের ভালোবাসায় সিক্ত হামজা, লাল সবুজের জার্সিতে মাঠে নামবেন এশিয়ান কাপ বাছাই পর্বে। ইনশাআল্লাহ আমরা উইন করব। আমরা বিগ ড্রিমস আছে আমরা বাংলাদেশের সঙ্গে। স্বাগত এখন দুপুরে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন, আমি সুমাইয়া রাত্রি এবং আমি তানজিম শাফিন। পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না, তারাই সম্মুখ সারির মানুষ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, আইন না থাকলে সরকার, গণতন্ত্র, নাগরিক অধিকারের কিছুই থাকবে না। তাই গত 16 বছরের কথা ভুলে পুলিশের ভাবমূর্তি আবারও প্রতিষ্ঠা করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। পুলিশকে অবহেলা করে কিংবা পাশ কাটিয়ে গিয়ে দেশ করতে পারবে না, তারা ক্ষেত্র প্রস্তুত করলে তখন বাকি জিনিসগুলো হয়। তখন বীজ লাগানো হয়, চারা লাগানো যায়, সবকিছু হয়। আইন না থাকলে, শৃঙ্খলা না থাকলে যত বড় বড় চিন্তাই হোক, যত টাকাই ঢালুন, কোনো কাজে আসবে না। আইন হলো আমাদের সবার আশ্রয়, তো পুলিশ হলো সে আশ্রয়দাতা। যে আমি আইনের আশ্রয় নিয়ে আসছি, আইন আপনাকে সুরক্ষা দেবে। এটা যদি আমরা এই ইমেজটা যদি প্রতিষ্ঠিত করতে পারি, অতীতের সব কথা আমাদের বলে যাব। কাজে এটা নিয়ে কান্নাকাটি করে কোনো লাভ নাই, কারণ সেইটা আমরা বদলাতে পারবো না। সেই 16 বছরের ইতিহাসে আমরা বদলাতে পারবো না। সেই 16 বছরের কালিমা আমার সারা গায়ে মাখা আছে, আমি রাতারাতি পাল্টাতে পারবো না। এটা মানুষ হিসেবে আমি আমার কর্তব্য নির্ধারণ করতে পারি, আমি আমার সম্পূর্ণ নতুন ভাবমূর্তি আমি প্রতিষ্ঠা করতে পারি। এবং যেই সরকার তোমাদের নিয়ে কাজ করছে, সেই সরকারের ইচ্ছা যে তোমরা সেই ভাবমূর্তিতে চলে আসো। তো সেই নতুন বাংলাদেশের পুলিশ বাহিনী হিসেবে আমাদের করণীয় কি করতে পারি। অতীত নিয়ে কান্নাকাটি করার দরকার নাই, নতুনের জন্য আমরা প্রস্তুত এবং করে দেখাবো। এটা মুখে বলে আমরা নতুন বাংলাদেশ করবো ইত্যাদি মুখে বলার দরকার নেই, কাজে বলবো যে হ্যাঁ এই হলো নতুন বাংলাদেশের পুলিশ বাহিনী, সবাই ভাবা দেবে। এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স গঠনের কার্যক্রম বন্ধ সহ 6 দফা দাবিতে রাজধানী সহ বিভিন্ন বিমানবন্দরে বিক্ষোভ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তা কর্মচারীরা। সকালে 10:30টায় সিভিল এভিয়েশন সদর দপ্তরের সামনে মানববন্ধন করেন বিক্ষুব্ধরা। পরে এয়ারপোর্ট উত্তরা সড়কে অবস্থান নিয়েও বিক্ষোভ করেন তারা। এ সময় একপাশের সড়কে যান চলাচল কিছু সময় বন্ধ থাকে। পরে সিভিল এভিয়েশনের চেয়ারম্যানের অনুরোধে আন্দোলনকারীদের সড়ক ছেড়ে প্রধান কার্যালয়ে অবস্থান নেন। বিক্ষোভকারীরা বলেন, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এভিয়েশন সিকিউরিটি বিভাগকে অকার্যকর করার ষড়যন্ত্র অবিলম্বে বন্ধ করতে হবে। এ সময় সিভিল
সিভিল এভিয়েশনের চেয়ারম্যান বিক্ষোভকারীদের সাথে কোনো ধরনের বৈষম্য না করার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি আলোচনার জন্য 10 সদস্যের এক প্রতিনিধি দল গঠনেরও নির্দেশ দেন তিনি। এখানে 70% অর্থাৎ 7,000-এর মতো এয়ারফোর্সের লোক এখানে থাকবে, যেটা আমরা আমাদের সিভিল এভিয়েশনের পক্ষ থেকে অপোজ করছি। কারণ এয়ারপোর্ট একটা সিভিল জায়গা, এটা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, এটা কোনো সামরিক এলাকা না। এই আত্মঘাতী সিদ্ধান্ত নেবেন না। এই সিদ্ধান্ত নিয়ে দেশের অনেক বেকার আত্মহত্যা করবে এবং আত্মহত্যার প্রবণতা বেড়ে যাবে। দীর্ঘ 2 ঘন্টার কর্মবিরতির পর কর্তৃপক্ষের আশ্বাসে মেট্রো রেলের কর্মীরা কর্মবিরতি প্রত্যাহার করেছেন। মেট্রো রেল চলাচল স্বাভাবিক হওয়ায় যাত্রীদের ভোগান্তি কমেছে। এর আগে সকাল 7:30 থেকে মেট্রো রেলের টিকিট কাউন্টার ও ভেন্ডিং মেশিন বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। অনেকেই এ সময় বিনা টিকিটে মেট্রো ব্যবহার করেন। এদিকে এমআরটি পুলিশের 2 সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। গঠন করা হয়েছে 3 সদস্যের তদন্ত কমিটি। আরও জানাবেন ওমর ফারুক। মেট্রো রেল কর্মীদের কর্মবিরতিতে সোমবার সকাল 7:30 থেকে মেট্রো চলাচল করলেও ভাড়া আদায় ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ে। সব টিকিট কাউন্টার এবং ভেন্ডিং মেশিনগুলো বন্ধ থাকে, আর এ সুযোগে অনেকেই বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করেন। গতকাল ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের 4 জন কর্মীর উপর এমআরটি পুলিশের মৌখিক ও শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনার প্রতিবাদে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সোমবার সকাল থেকে কর্মবিরতির ঘোষণা দেন মেট্রো রেল কর্মীরা। মেট্রো স্টাফ ও যাত্রীদের নিরাপত্তার জন্য নিজস্ব সশস্ত্র বাহিনী এবং এমআরটি পুলিশকে অবিলম্বে বাতিল সহ 6টি দাবি তুলেন তারা। তবে দোষী ব্যক্তিদের বিচারের আশ্বাসে সকাল 10:30-এর দিকে কর্মবিরতি প্রত্যাহার করেন মেট্রো রেলের কর্মীরা। স্বাভাবিক হয়ে আসে টিকিটিং ব্যবস্থা। মেট্রো চলাচল স্বাভাবিক হলে স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। মতিঝিলে যখন মেট্রো রেলে উঠলাম তখন টিকিটের প্রবলেম ছিল আর কি, টিকিট কাউন্টারে কোনো লোক ছিল না, সম্ভবত তাদের কোনো আন্দোলন ছিল। এখন ভোগান্তি হচ্ছে না, এখন টিকিট পেতে সমস্যা হচ্ছে না। সমস্যা হয়তো 9টার আগ থেকে সমস্যা হয়তো টিকিট পেতে। মতিঝিলের ওখান থেকে টিকিট পাইতে সমস্যা হয়েছিল, তো আমাদেরকে তখন ওখান থেকে চলে আসতে হয়। আমরা অমনি উঠছি, দেন আসে ওইখানে আবার টিকিট বাড়তি টাকা ভাড়া দিয়ে আমরা আবার পাস হয়ে বেরিয়েছি আর কি। কাজীপাড়া স্টেশন থেকে আমি উঠেছিলাম, তো ওদের মনে হয় স্ক্যানিং মেশিনে কোনো প্রবলেম আছে। তো আমরা যারা এসেছি সবারই একই অবস্থা আর কি, আমরা স্ক্যাচ করতে পারি না। তবে এ ব্যাপারে মেট্রো রেল কর্মীদের কেউই গণমাধ্যমে কথা বলতে রাজি হননি। ওমর ফারুক, এখন, ঢাকা। প্রবাসীদের ভোটের আওতায় আনতে প্রক্সি ভোটিং ছাড়া বিকল্প নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সোমবার ওআইসি-ভুক্ত 19 দেশের মিশন প্রধানদের সাথে নির্বাচন কমিশন সচিবালয়ে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। বৈঠকে আগামী 13শ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সহ প্রবাসীদের ভোটের সুযোগ করে দেওয়া সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় মালয়েশিয়া মিশন প্রধান সুহাদা ওসমান বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত তার দেশ। বিস্তারিত মিয়া আমিরুলের প্রতিবেদনে। জীবন জীবিকার তাগিদে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছে বাংলাদেশিরা। প্রবাসী বাংলাদেশিদের অধিকাংশই দেশের তালিকাভুক্ত ভোটার। দেশের বাইরে অবস্থানরত প্রায় 1.5 কোটি প্রবাসী ভোটারের মধ্যে সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাতে আছে অনেকেই। ওআইসিভুক্ত এমন 20 দেশেই প্রবাসী ভোটার সংখ্যা প্রায় 80 লাখ, যা প্রবাসী বাংলাদেশি ভোটারের অর্ধেকেরও বেশি। বিপুল সংখ্যক প্রবাসী ভোটার আগামী নির্বাচনে কিভাবে ভোট দিবেন সে নিয়ে প্রস্তাবনা এসেছে। বেশিরভাগেরই মতামত অনলাইন প্রক্সি ভোটিংয়ের মাধ্যমে বিদেশে অবস্থানরতদের ভোটের সুযোগ করে দেওয়া নিয়ে। সোমবার ইসিতে ওআইসিভুক্ত 19 দেশের মিশন প্রধানের সাথে বৈঠকে বসে নির্বাচন কমিশন। আলোচনা হয় সংশ্লিষ্ট দেশসমূহের অবস্থানরত বাংলাদেশিদের নানা বিষয়ে। বৈঠক শেষে মালয়েশিয়া মিশন প্রধান সুহাদা ওসমান বলেন, নির্বাচন সহ সার্বিক বিষয়ে সমর্থন আছে তাদের। Bangladesh has a big expatriates currently living in Malaysia, and of course Malaysia will support all the reforms being undertaken by the Bangladesh government, including the electoral reforms. এ সময় ইসি সানাউল্লাহ বলেন, আগামীর 13শ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সহ কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে। মিশনের প্রধানদেরকে আমরা ইনভাইট করেছিলাম, তারা আজকে এসেছিলেন, আমাদের সাথে আলোচনা করেছেন। আমরা আমাদের বর্তমান কার্যক্রম, গণতান্ত্রিক উত্তরণ এবং আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আমরা যেসব কার্যক্রম হাতে নিয়েছি সেগুলো সম্বন্ধে অবহিত করেছি।
প্রবাসীদের ভোটের আওতায় আনতে প্রস্তাবিত পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিং এর মধ্যে প্রক্সি ভোট ছাড়া বিকল্প নেই বলে জানানো হয়েছে, যা মন্দের ভালো হতে পারে। আমাদের এখন মন্দের ভালো খুঁজে বের করতে হবে। আমরা যদি সত্যিকার অর্থে আমাদের প্রবাসীদেরকে ভোট দেওয়ার সুযোগ দিতে চাই, তাহলে কোনো না কোনো একটা অপশন বা সব অপশনের কম্বিনেশন আমাদেরকে নিতে হবে। আর বড় স্কেলে যদি আগামী নির্বাচনে যদি আমরা প্রবাসীদেরকে ভোট দেওয়াতে চাই, তাহলে প্রক্সি ছাড়া আর বিকল্প খুব একটা আছে বলে মনে হচ্ছে না। বৈঠকে দেশসমূহের কেউ কেউ পর্যবেক্ষক হতে আগ্রহ প্রকাশ করেছেন ইসির কাছে। সব মিলিয়ে এবার নির্বাচন অবাধ, সুষ্ঠু নিশ্চিত করে দেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টিতে কাজ করবে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। মিয়া আমিরুল, এখন, ঢাকা। জনগণের বিশ্বাস, অন্তর্বর্তী সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেবে। জুলাই আগস্টের গণঅভ্যুত্থান বিএনপির 15 বছরের আন্দোলনের ফসল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মাগুরায় শিশু ধর্ষণের বিচারের দাবিতে সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন, বিগত 16 বছর শেখ হাসিনার শাসনামল ছিল অপরাধীদের অভয়ারণ্য। তার দুঃশাসনের কারণেই সমাজ আজ কলুষিত। এদিকে একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান প্রধান উপদেষ্টার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন দিয়ে জনগণের আস্থা ফিরিয়ে আনার আহ্বান জানান। আজকে নানা রকম বিভ্রান্তিমূলক কথা শোনা যাচ্ছে। আমি বলবো, আপনি শান্তির প্রতীক হয়ে বাংলাদেশে শান্তি স্থাপন করুন এবং একটি সুন্দর নির্বাচন দিয়ে জনগণের আস্থা ফিরিয়ে নিয়ে আসুন। আপনি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করবেন, কিন্তু যদি গড়িমসি হয় তাহলে তো এটা ভিন্ন মাত্রা নেবে। জুলাই আগস্টের যে আন্দোলন, চূড়ান্ত আন্দোলন, এটা তো 15 বছরের যে গণতন্ত্রকামী রাজনৈতিক দল বিএনপির নেতৃত্বে যে আন্দোলন করেছে, তার তো চূড়ান্ত বহিঃপ্রকাশ। এটাকে আপনারা বিভাজন করছেন কেন? শাফিন, আপনি জানেন আজ অপেক্ষার অবসান কিন্তু ঘটিয়ে পিতৃভূমির মাটি স্পর্শ করলেন বাংলাদেশের বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী। আজ সকাল 11:30টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। তাকে বরণ করে নিতে কিন্তু বাফুফে কর্তা এবং সমর্থকরা কিন্তু উচ্ছ্বসিত ছিল। এই ভক্ত সমর্থকদের উচ্ছ্বাসের সাথে তিনিও জোর দিয়েছেন। তিনি বলেছেন যে বাংলাদেশকে নিয়ে তার একটি স্বপ্ন রয়েছে এবং ভারতের বিপক্ষে প্রথম বাছাই পর্বের ম্যাচে, এশিয়া কাপের বাছাই পর্বের ম্যাচে তিনি ভালো করে দলকে সামনে এগিয়ে নিয়ে যাবার মধ্য দিয়ে সেই প্রত্যাশা পূরণ করতে চান। আমাদের হাতে প্রতিবেদন রয়েছে আরিফুল ইসলাম সাহাবের, দেখব। ইনশাআল্লাহ আমরা উইন করবো। আমরা বিগ ড্রিমস আছে আমরা বাংলাদেশের সঙ্গে। আমি কোচ হাভিয়ার সঙ্গে ম্যাচি বুঝতা, আর ইনশাআল্লাহ আমরা উইন করে প্রোগ্রেস করতে পারবো। বাংলায় হামজা চৌধুরী যেই আশাবাদ ব্যক্ত করলেন ও স্বপ্ন দেখালেন, সেই স্বপ্নটা বাংলাদেশের সকল ক্রীড়াপ্রেমীদেরও। সঙ্গত কারণেই হামজাকে নিয়ে উৎসাহের কমতি নেই টাইগার সমর্থকদের। হামজাকে বরণ করার আনন্দে রং খেলায় মেতেছেন বরণ করতে আসা ক্রীড়াপ্রেমীরাও। অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশে হামজা চৌধুরী সকাল 11:30টায় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। বাংলাদেশে আগেও এসেছেন, তবে এবারের আশাটা নিঃসন্দেহে বিশেষ। অবশ্য হামজা একা নন। প্রবাসী এই ফুটবলারকে ঘিরে বাংলাদেশের সমর্থকদের উৎসাহ দেখতে তারকা এই ফুটবলারের সাথে এসেছে তার পুরো পরিবার। বিমানবন্দরে নামার পর ইমিগ্রেশন শেষে হামজাকে উষ্ণ অভ্যর্থনা জানায় বাফুফের কর্মকর্তারা। এরপরই উপচে পড়া সংবাদ মাধ্যমের সামনে আসেন হামজা চৌধুরী। আনুষ্ঠানিকতা শেষে সিলেট থেকে সরাসরি নিজের পৈতৃক বাসভবন হবিগঞ্জ যাবেন হামজা চৌধুরী। একদিন সেখানে থেকে মঙ্গলবার রাতে ঢাকায় ফিরবেন দেশের ক্রীড়াঙ্গনের টক অব দ্য টাউন। এরপরই ভারতের বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করবেন হামজা চৌধুরী। আরিফুল ইসলাম সাহাব, এখন। ভারতীয় গণমাধ্যমের অপতথ্যের বিরুদ্ধে দেশের গণমাধ্যমকে সরব ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সকালে রাজধানীর পল্টনে ইআরএফ মিলনায়তনে বৈশ্বিক মুদ্রা সাশ্রয়ে তুলা চাষের গুরুত্ব ও সম্ভাবনা নিয়ে আয়োজিত কর্মশালায় একথা বলেন তিনি। আজকে বাংলাদেশের যে বিশ্বব্যাপী যে বদনামের চেষ্টা বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে অধিকাংশই মিথ্যা, আপনারা জানেন সেটা। ভারতীয় মিডিয়া আপনারা জানেন যে প্রবলভাবে আমাদের বিরুদ্ধে লেগেছিল। আমাদের একটা অন্যতম শক্তি হচ্ছে যে প্রফেসর ইউনূসের ইমেজ সমস্ত পৃথিবীতে ভালো, সবাই তাকে চেনেন।
তার তত্ত্বাবধানে যে এরকম অপকর্ম সম্ভব না এটা সবাই বিশ্বাস করে। নৌপথে ঈদের যাত্রীদের বাড়ি পৌঁছে দিতে প্রস্তুত করা হচ্ছে 175টি লঞ্চ। নিরাপত্তায় নদীতে পুলিশি টহল বাড়ানোর পাশাপাশি সব নদীবন্দরে মোতায়েন করা হবে অতিরিক্ত সদস্য। এদিকে নৌপথে আবারও যাত্রী ফেরাতে সদরঘাটে মেট্রো রেল স্টেশন করার দাবি করেছেন লঞ্চ মালিকরা। আরও জানাচ্ছেন সানি মৃধা। রংতুলির আঁচড়, ঝালাইয়ের আলোর ঝলকানি আর হাতুড়ির টুংটাং শব্দে জানান দিচ্ছে আর মাত্র কদিন পরেই স্বপ্ন যাচ্ছে বাড়ি। আর এই স্বপ্নকে বাড়ি পৌঁছে দিতে নতুন করে সাজছে লঞ্চগুলো। আগের মতো যাত্রীর চাপ না থাকলেও ঈদ সামনে রেখে বুড়িগঙ্গা তীরের ডকইয়ার্ডে পুরাতন লঞ্চগুলোকে নতুন করে সাজাতে কোনো কমতি রাখছেন না শ্রমিকরা। যদিও এইসব লঞ্চ মেরামত শ্রমিকদের নেই আগের মতো তাড়াহুড়ো। যেখানে আগে এক একজন শ্রমিক ঈদের আগে 8 থেকে 9টা লঞ্চ মেরামতের তাড়া থাকতো, সেখানে এখন কেবল কাজ করছেন 2 থেকে 3টা। এমনকি আগের মতো মালিকরাও খুব একটা ভালোভাবে করাচ্ছেন না মেরামত। এতে করে থেকে যাচ্ছে দুর্ঘটনার ঝুঁকিও। টুকটাক ডগে যা কাজ করায়, টুকটাক কাজ করায়। আগে একটা ফুটে এলে পথে পুরা পেটা দিতে ফুটে বন্ধ করে, 1 ফুট 2 ফুট 3 ফুট তালি দেয়। প্রতিদিন 5-7টা লঞ্চে কাজ করতেছে, এখন 1টা 2 দিয়া। এখন কাজের চাপ অনেক কম, আমরা কয়দিন করতে পারি, আবার বসে থাকা। 2022 সালে পদ্মা সেতু উদ্বোধনের পর ধীরে ধীরে কমতে থাকে মানুষের নৌপথের যাত্রা, বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষ যারা বেশিরভাগই ছুটতেন লঞ্চে, তারাও ক্রমশই ঝুঁকতে থাকে সড়ক পথে। শেষ 3 বছরে বন্ধ হয়ে গেছে বহু নৌরুট। তবে ঈদ বা যে কোনো উৎসব এলে যাত্রী বাড়ে কয়েক গুণ। ব্যস্ত হয়ে পড়েন লঞ্চ কর্তৃপক্ষ। তবে তারা বলছেন লঞ্চ খাতে নেই আগের মতো ব্যবসা। আর সাধারণ যাত্রী যারা ডেক যাত্রী তারা তো যেদিন আসে সেদিনই ওঠে। আর যারা কেবিনের যাত্রী তারা 1 মাস 15 দিন আগের থেকে কেবিনের কবে যাইবেন সিরিয়াল নিয়ে মানে তারা রেগুলার থাকে। এখন পর্যন্ত আমাদের কাছে কোনো কেবিন চায়নি ঈদ উপলক্ষে। লঞ্চ মালিকরা আরও বলছেন পদ্মা সেতুর পাশাপাশি লঞ্চে যাত্রী কমার আরেক কারণ হলো গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় অবৈধ পার্কিং ও দীর্ঘ যানজট। তারা বলছেন সদরঘাটে মেট্রো রেলের স্টেশন করা গেলে এ খাতে হারানো যৌবন ফিরে আসবে। সদরঘাট মেট্রো রেলে আসে, সেক্ষেত্রে আমরা মনে হয় অনেকটা মানে ক্ষতিপুরে নিতে পারবো। আবার যাত্রী মানে নদীপথে মুখ দিবার এই জামের জন্য আর 3 জায়গায় 4 জায়গায় ভাঙার জন্য যাত্রী অনেক কষ্ট পায়। যাত্রী কল্যাণ সমিতির তথ্য মতে এবারের ঈদে প্রায় 1.5 কোটি মানুষ বাড়ি ফিরবেন, যার মধ্যে 17% মানুষ যাবেন নৌপথে। বিআইডব্লিউটিএ বলছে এবারের ঈদে যাত্রীদের বাড়ি পৌঁছে দিতে প্রস্তুত আছে 175টি লঞ্চ। নৌপথের নিরাপত্তায় সব নৌবন্দরই মোতায়েন করা হবে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। বাড়ানো হবে কোস্টগার্ড ও নৌ পুলিশ টহল। এই বছর আমরা আমাদের যৌথ টহল থাকবে, কোস্টগার্ড, নৌবাহিনী এবং নৌ পুলিশ সম্মিলিতভাবে ওই সমস্ত এলাকায় যৌথ টহলের ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা এই ঈদকে সামনে রেখে প্রায় 950 আমরা জানি যে আমাদের নৌ পুলিশের 1900 আমাদের ফোর্স আছে, এই 950 ফোর্সই আমরা ঈদগুলোকে ডিপ্লয়মেন্ট দিচ্ছি। ঈদের সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে 23 মার্চ থেকে 30 মার্চ পর্যন্ত সদরঘাট বিআইডব্লিউটি এর অধীনে 2 জন ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করবেন। একই সাথে কোনো ফিটনেসহীন লঞ্চ যাতে না চলতে পারে সে বিষয়েও বিশেষ নজর থাকবে বলে জানান বিআইডব্লিউটি এর এই কর্মকর্তা। বয় আছে কিনা, অন্যান্য ফায়ার এক্সটিংগুইশার আছে কিনা, এই বিষয়গুলো আমরা নিশ্চিত করব। কোনো যদি ত্রুটিযুক্ত নৌযান পাই, আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে, আমাদের ম্যাজিস্ট্রেট সহ আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেব। এবার ঈদে নির্বিঘ্নে লঞ্চ চলাচলের জন্য 25 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত সব ধরনের বাল্কহেড বন্ধ রাখা হবে। সানি মৃধা, এখন, ঢাকা। জমে উঠেছে ঈদের কেনাকাটা। সকাল থেকেই শপিং মল থেকে শুরু করে ফুটপাতের দোকানে ভিড় করছেন ক্রেতারা। ঈদের কেনাকাটার আরও খবর জানাতে মোহাম্মদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেরিন আনি।
অ্যানি, জানাবেন শপিং মল কিংবা ফুটপাতের কেনাকাটা কেমন চলছে, দরদাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের কি মত? শাফিন, যেহেতু 15 রোজা চলে গিয়েছে এবং এরপরে কিন্তু বিভিন্ন শপিং মল থেকে শুরু করে ফুটপাতের যে দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু কেনাবেচা অনেকটাই জমে উঠেছে। এবং আপনাকে যদি বলি যে এখন আমি আছি মোহাম্মদপুর এলাকায়, এখানে যেসব ফুটপাতের যে দোকানগুলো রয়েছে এবং রাস্তার পাশে যেসব ভাসমান দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোতে কিন্তু বেচা বিক্রি অনেকটাই জমে উঠেছে। এবং যেহেতু এখন দুপুরবেলা, তো সেই জায়গা থেকে কিছুটা ক্রেতা সমাগম কম হলেও কিন্তু বিক্রেতারা বলছে বিকেলের দিকে ক্রেতা সমাগম আরও বাড়বে। এবং এখন দেখতে পাচ্ছেন যে এখন যারা আসলে এই ফুটপাত থেকে কিন্তু স্বল্প আয়ের মানুষের পাশাপাশি কিন্তু অনেকে যারা আছে যে কিছুটা কমে কিনতে চান পরিবারের সদস্যদের জন্য, তারা কিন্তু এখানে আসছেন এবং তারা এই ঈদ উপলক্ষে পাঞ্জাবি এবং বাচ্চাদের পোশাক থেকে শুরু করে সব পরিবার প্রয়োজনে সবার জন্য কিন্তু পোশাক কেনাকাটা করছেন। ক্রেতারা যেটা বলছেন যে এবার কিন্তু ফুটপাতের দোকানগুলোতে তারা যে আশায় আসে যে কিছুটা কমে কিনতে পারবে, সেই জায়গাতে কিন্তু তারা দেখতে পাচ্ছে যে এখানেও আসলে দাম অনেকটাই চড়া এবং যে বাজেট নিয়ে তারা আসলে এই ফুটপাতে আসছেন সেখানেও কিন্তু তাদের কাটছাট করতে হচ্ছে। তো এই ক্ষেত্রে বিক্রেতাদের প্রশ্ন করার পরে যে কেন এবারে দাম বেশি, তারা বলছেন যে তারা যে আসলে পাইকারি দামে যে তারা তাদের দোকানের জন্য কেনাকাটা করছেন সেখানে কিন্তু তারা আগে যেটি 500 টাকা দিয়ে কিনতে সেটি কিনতে তাদের এখন দেখা যাচ্ছে যে দ্বিগুণ টাকা দিয়ে তাদের কিন্তু সেটি কিনতে হচ্ছে। তো সেই জায়গা থেকে বিক্রেতারা বলছে যে এবছর আসলে দাম এজন্য অনেকটা বেশি এবং তার ফলে কিন্তু এবছর আগের বছরের থেকে বিক্রিও অনেকটা কম। তবে যেহেতু এখন রমজানের আসলে মাঝামাঝি সময়টা, সেই জায়গা থেকে বিশ্ব রমজানের পরে বেচা বিক্রি আরও বাড়বে বলে আশা করছেন বিক্রেতারা। এবং ক্রেতারা যারা আসছেন তারা কিন্তু তাদের আসলে এই শেষ মুহূর্তের আগভাগে আসলে তারা কিছুটা কেনাকাটা করে ফেলতে চাচ্ছেন, কেননা রোজার ঈদ যত ঘনিয়ে আসবে ভিড় কিন্তু ততটাই বাড়বে। তো সেই যে ভিড় ভাট্টাটা আসলে অনেকটা এড়াতেই কিন্তু শপিং মল থেকে শুরু করে যেসব রাস্তার পাশের যেসব দোকানগুলো রয়েছে সেখানেও কিন্তু কেনাকাটা সেরে নিচ্ছেন ক্রেতারা। এবং তারা যেটি বরাবরই বলছে যে এবছর কিন্তু গত বছরের তুলনায় দাম কিন্তু অনেকটাই বেশি। তবে যেহেতু ঈদকে ঘিরে ঈদ সামনে, তো সেই জায়গায় তারা আসলে বাজেটের মধ্যেই যতটুকু সম্ভব তাদের কেনাকাটা করছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। বরগুনায় খুন হওয়া ধর্ষণ মামলার বাদী মন্টু দাসের পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি ও জামায়াত। সকালে হত্যার শিকার মন্টু দাসের বাড়িতে যান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দলের ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি। ক্ষতিগ্রস্তের হাতে আর্থিক সহায়তা তুলে দিয়ে আশ্বাস দেন সব ধরনের সহায়তা দেয়ার। জিয়াদ মাহমুদের প্রতিবেদন। ভোরের আলো ফোটার সাথে সাথেই বরগুনার কালীবাড়ি এলাকার নিহত মন্টু দাসের বাড়িতে যান বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরগুনা 2 আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি। পরে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে 1 লাখ টাকা অর্থ সহায়তা তুলে দেন মন্টু দাসের পরিবারের হাতে। আমরা 1 লাখ টাকা ওনাকে দিচ্ছি, এই মুহূর্তে ওনাকে দিব। আর এরপরে ওনার পরিবারের ভরণ পোষণের সংক্রান্ত বিষয় আমরা বিভিন্ন সময় দায়িত্ব নেব এবং দায়িত্ব নিয়ে যাতে এই পরিবারটি সচল থাকতে পারে এবং কার্যক্রম করে ভবিষ্যতে যারা তারা এই বাচ্চাগুলো মানুষ করতে পারে, বড় হতে পারে, সেরকম কার্যক্রম আমরা চেষ্টা করব। একই দিনে মন্টু দাসের বাড়িতে যান জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকাল 10টায় হেলিকপ্টারে করে বরগুনার সার্কিট হাউস মাঠে নামেন তিনি। পরে সেখান থেকে মন্টু দাসের বাড়িতে নিয়ে যান দলীয় নেতৃবৃন্দ। এ সময় নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান জামাতের আমির। একই সঙ্গে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো তিনি। আমরা তাদেরকে আশ্বস্ত করে এসেছি আমরা প্রতি মাসে এই পরিবারের সাথে থাকব ইনশাআল্লাহ। তারা এই বাচ্চারা তাদের বাবা জীবিত থাকা অবস্থায় যেভাবে চলেছে এখন যেন তার চাইতে কমপক্ষে একটু ভালো চলতে পারে, সেই দিকে আমরা খেয়াল রাখি। সরকার এবং বিচার বিভাগের কাছে আহ্বান জানাবো এই মামলাটাও যেন দ্রুত বিচার আদালতে নিয়ে সম্পন্ন করা হয় এবং যেভাবে ওই মামলার ক্ষেত্রে 90 দিনের আশ্বাস দেওয়া হয়েছে এই মামলাটাও যেন 90 দিনের ভিতরেই নিষ্পত্তি হয় আর যেন পারপিট্রেটর যারা, অপরাধী যারা, তাদের শাস্তি যেন নিশ্চিত হয়। গত 4 মার্চ সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে 5 মার্চ মামলা করে মেয়েটির বাবা। পরে অভিযুক্ত সিজিব চন্দ্র রায়কে গ্রেপ্তার করে পুলিশ।
এরপর 11 মার্চ রাতে ধর্ষণের মামলায় বাদী মন্টু দাসকে হত্যা করা হয়। বাড়ির পাশে পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার করা হয় তার মরদেহ। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে একটি মামলা দায়ের করেন। এখন বরগুনা। করোনার ভ্যাকসিন আমদানির নামে অন্তত 22,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বেক্সিমকো গ্রুপ সহ বিগত সরকারের মন্ত্রী উপদেষ্টাদের বিরুদ্ধে। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সহ অভিযুক্তদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। দুদকে আসা অভিযোগে বলা হয়েছে, করোনাকালে দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড বঙ্গোভ্যাক্স ভ্যাকসিন বাজারজাতকরণের উদ্যোগ নেয়। তখন সালমান এফ রহমান গ্লোব বায়োটেককে বেক্সিমকোর সাথে যৌথভাবে ভ্যাকসিন বাজারজাতকরণের দাবি করেন। তবে গ্লোব বায়োটেক তাতে সায় না দিলে আমদানির পথ বেছে নেয় সালমান এফ রহমান, জাহিদ মালেক সহ বিগত সরকারের সিন্ডিকেট। এই সিন্ডিকেটে আরও ছিলেন তৎকালীন স্বাস্থ্য সচিব লোকমান হোসেন, বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের চেয়ারম্যান মোদাসের আলী ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আহমদ কায়কাউস। এই চক্রের প্রভাবেই আটকে যায় বঙ্গোভ্যাক্স ভ্যাকসিনের গবেষণা ও বাজারজাতকরণের সম্ভাবনা। বছরের পর বছর কর ছাড় নিয়েও কেন ঘুরে দাঁড়াতে পারেনি দেশের পুঁজিবাজার? তাই আগামী বাজেটে আরও কাটছাড় চাইলে স্টক এক্সচেঞ্জগুলোর উপর চটলেন এনবিআর চেয়ারম্যান। প্রাক বাজেট আলোচনায় অংশ নেওয়া বিভিন্ন আর্থিক খাতের উদ্দেশ্যে এনবিআর চেয়ারম্যান বললেন, রাজস্ব ছাড় পেলেই কোম্পানির ব্যবসা ভালো হবে, বের হয়ে আসতে হবে এমন চিন্তা থেকে। বিস্তারিত জানাচ্ছেন মাঝার মাহবুব। বৈশ্বিক সূচকে দেশের মোট জিডিপিতে পুঁজিবাজারের মূলধনী অবদান 8 থেকে 12%, অথচ পার্শ্ববর্তী দেশ ভারতে প্রায় 120%, থাইল্যান্ডে 91%, ভিয়েতনামে 41% আর ইন্দোনেশিয়ায় 44%। বাংলাদেশের কাছাকাছি শ্রীলঙ্কায় 15% ও পাকিস্তানে প্রায় 10%। দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস হলেও 2010-11তে কেলেঙ্কারির পর নানা অদক্ষতায় গত এক যুগে ঘুরে দাঁড়ায়নি এ খাত। এনবিআর বলছে, ঘুরে দাঁড়ানোর সুযোগ দিতে বছরে 11,000 কোটি টাকারও বেশি কর ছাড় পায় শেয়ার বাজার, যা কর্পোরেট কর ছাড়ে সর্বোচ্চ। এ অবস্থায় আগামী বাজেটে ক্যাপিটাল গেইন কমানো সহ নানা দাবি নিয়ে প্রাক বাজেটে হাজির হয় ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। দাবি শুনে চটে যান এনবিআর চেয়ারম্যান, বলেন কর ছাড় দিলেও মেলেনি কোনো সুফল। এটা যে ডেপোজিটের টাকা, এটা যে পলিসি হোল্ডারের টাকা, এটা যে আমার টাকা না, আমি যে এটার আমানত দায়ী এবং আমাকে যে এটা ফেরত দিতে হবে উইথ বেনিফিট, এটাই মাথায় নেই, ডেঞ্জারাস। এবং সবচেয়ে বড় প্রবলেম হলো, আপনারা এমন একটা ব্যবসা করেন যেখানে ব্যবসা করার জন্য যে টেকনিক্যাল এক্সপার্টাইজ দরকার, সেই টেকনিক্যাল এক্সপার্টাইজ ছাড়াই আপনারা ব্যবসা করেন এবং সেই টেকনিক্যাল এক্সপার্টাইজকে মানে লালন পালন এবং তৈরি করার জন্য কোনো উদ্যোগ আপনাদের তরফ থেকে নেই। সেটা হলো অ্যাকচুয়ালি নাই বাংলাদেশে। এটা হইতে পারে না, মানে পৃথিবীর কোনো সভ্য দেশ পাবেন না যেখানে অ্যাকচুয়ালি ছাড়া ইন্স্যুরেন্স ব্যবসা চলে, কিন্তু বাংলাদেশে চলছে। এবং আপনারা কিভাবে চালাচ্ছেন এটা আপনারা জানেন, আর আপনাদের মানে। সোমবার আগারগাঁও রাজস্ব ভবনে আগামী বাজেটে নিজেদের নানা দাবি নিয়ে আরও হাজির হয় ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন, ব্রোকার্স অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন অব ব্যাংক সহ বেশ কয়েকটি সংগঠন। সব পক্ষের দাবি দেওয়া ঘুরে ফিরে কর ছাড়ের দিকেই। আপনাদের যে দাবিটা, এটা খুবই ইনডিসেন্ট দাবি মনে হচ্ছে। 50 লাখ টাকা পর্যন্ত মাপ, যেখানে লাভই হচ্ছে না, খেয়াল করেন। তাহলে আপনারা মার্কেটটা কাদের জন্য করতে চাচ্ছেন? তার মানে হলো আপনি এখানে একদম অলিগারদের জন্য করতে চাচ্ছেন। তারা এখান থেকে এসে যেভাবে হোক প্রফিট করে নিয়ে যাবে, একটা পয়সা ট্যাক্স দেবে না, এবং এটা তো জিরো সাম গেম মার্কেটে। যারা বছরে 100 কোটি টাকা ইনকাম করতে পারবে আপনাদের হিসাবে, তাদেরকে মাফ করে দিতে হবে। এ সময় আগামী বাজেটে প্রভিডেন্ট ফান্ড ও আবগারি শুল্ককে বিবেচনায় রাখা হবে জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, গ্রাহকদের সুবিধা রক্ষা ও বাজারে অবদান রাখে এমন কোম্পানি ব্যতীত কেউ ছাড় পাবে না আগামী বাজেটে। কর অব্যাহতি থেকে ধাপে ধাপে পুরোপুরি সরে আসবে সরকার। আলোচনায় শেয়ার বাজার ধসে ইনভেস্টর কর্পোরেশনকেও দায়ী করেন এনবিআর চেয়ারম্যান, আর বিমা খাতকে দায় দেন গ্রাহক ভোগান্তির। মাঝার মাহবুব, এখন, ঢাকা। ঈদ পার্বণে তো বটেই, বছর জুড়েই অতিথি আপ্যায়নে কদর থাকে সেমাইয়ের। বছরে এই খাদ্যপণ্যটির চাহিদা থাকে 45 থেকে 40 হাজার টন পর্যন্ত। চাহিদা সম্পন্ন এই পণ্যটি কতটুকু স্বাস্থ্যসম্মত পরিবেশে তৈরি হচ্ছে তা তদারকিতে চট্টগ্রামের রাজাখালীতে যৌথ অভিযানে নামে ভোক্তা অধিকার ও এনএসআই। এ সময় নোংরা পরিবেশে আয়রনযুক্ত পানি ব্যবহার করে সেমাই তৈরির প্রমাণ পায় তারা। জরিমানা করা হয় 3টি প্রতিষ্ঠানকে। কাজী মাহফুজের প্রতিবেদনে বিস্তারিত। দেশে সারা বছরই চাহিদা থাকে মিষ্টান্ন খাবার সেমাইয়ের,
তবে রোজা এবং ঈদে এই খাদ্যপণ্যটির চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। দেশের পাশাপাশি বিদেশেও রপ্তানি হচ্ছে সেমাই। তথ্য বলছে দেশে বছরে সেমাইয়ের চাহিদা 40 থেকে 45 হাজার টন। প্রশ্ন হচ্ছে চাহিদা সম্পন্ন এই খাদ্যপণ্যটি কতটুকু স্বাস্থ্যসম্মত পরিবেশে তৈরি হচ্ছে তা দেখতে সোমবার চট্টগ্রামের রাজাখালীতে যৌথ অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও এনএসআই। এ সময় নোংরা পরিবেশে সেমাই তৈরি, আয়রনযুক্ত পানি ব্যবহার সহ বেশ কিছু অসঙ্গতি পায় তারা। পানিগুলা আর ওই ময়দা যে দুল এই আর কিছু পাই এটি স্যার আর এই জন্য জরিমানা যে 1 লাখ টাকা জরিমানা করছে। চেষ্টা করতেছি শ্রমিকদেরকে নিয়ে করার জন্য, কিন্তু আমি হয়তো বা বলা সত্ত্বেও ব্যর্থ হচ্ছে। আমি সামনেবার চেষ্টা করবো, যে নির্দেশনা দিয়ে গেছে ওটা নিয়ে আমি চালু করার জন্য চেষ্টা করবো। আসলে আমাদের কিছু ত্রুটি আছে, না থাকলে তো ওনার জরিমানা করতো না, আমরা ত্রুটিগুলো মেনে নিয়েছি। সেমাই তৈরির 3টি প্রতিষ্ঠানকে 2,40,000 টাকা জরিমানা করা হয়। সতর্ক করা হয় আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে। এমন সব ময়লা ফেলছে এটা আসলে বলাও যাচ্ছে না, এটা খুবই খারাপ লাগছে বলতে। তো আমরা তাদেরকে সতর্ক করেছি, ভবিষ্যতে যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে পারে করবে, আর না হলে এই প্রতিষ্ঠান বন্ধ রাখবে। উৎসব পার্বণ ছাড়াও বছর জুড়ে চাহিদা থাকা সেমাইয়ের বাজার এখন হাজার কোটি টাকার উপরে। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। রমজানের অর্ধেক শেষ হয়ে যাওয়ায় জমজমাট হয়ে উঠেছে প্রসাধনীর বাজার। ক্রেতারা বলছেন আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশীয় নির্ভরযোগ্য প্রসাধনী কিনছেন তারা। এছাড়া বিদেশি পণ্যের দাম বেশি হওয়ায় দেশি পণ্যের দিকে ঝুঁকছেন ক্রেতারা। আল আমিন তালুকদারের প্রতিবেদন। ঈদ কেবল নতুন পোশাকে নয়, সঙ্গে পছন্দের প্রসাধনীর ব্যবহার আর রূপটানে নিজেকে নতুন রূপে সাজিয়ে নেওয়া তো আছেই। প্রকৃতি ও পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে এবারে হালকা ও সতেজ সাজসজ্জা বেছে নিতে চাইছেন তরুণীরা। তাই কসমেটিক্সের দোকানগুলোতে এখন বেড়েছে ক্রেতার ভিড়। ঈদ উপলক্ষে বাজারে সব থেকে বেশি চাহিদা মেহেদি, লিপস্টিক, নেল পলিশ, ফেস পাউডার, লিপ বাম, আইশ্যাডো, আইলাইনার সহ বিভিন্ন পণ্যের। এদিকে বিদেশি প্রসাধনীর মান নিয়ে বিশ্বাসযোগ্যতার অভাব, অপরদিকে বাজারে মিলছে মানসম্পন্ন নানা দেশীয় পণ্য। এতে করে বাড়ছে ক্রেতা চাহিদা। বিদেশিও তার ভিতর আমরা কেনাকাটা করি, যেহেতু ডলারের দাম অনেকটা বেড়ে গেছে, এর জন্য আমরা দেশীয় প্রোডাক্টের প্রতি আমাদের প্রায়োরিটি সবসময় বেশি থাকে। অ্যাজ ইউজুয়াল মেহেদি, তারপর মেকআপ আর অনেক কিছুই কেনাকাটা করছি। ব্যবসায়ীরা বলছেন বর্তমানে আমদানি ব্যয় বেশি হওয়ায় এবছর বিদেশি প্রসাধনীর দাম বাড়তি। এজন্য ক্রেতারা ঝুঁকছেন দেশীয় পণ্যের দিকে। বাইরের গুলো এখন একটু মানে দাম বাড়ার কারণে আর কি এর জন্য একটু কম চলে আর কি। দেশি মাল আর কি এখন আর কি আগের থেকে আর কি মূলত আর কি বেশি চলে। পণ্যের উপরে মোটামুটি চাহিদা ভিত্তিক ভালো খারাপ নেই চলতে আছে। দেশি পণ্য বিদেশি পণ্য সব মিলিয়েই এখানে দোকানে পাওয়া যায়, তবে দেশি পণ্যটা বিদেশি পণ্যর থেকে একটু সস্তা। ঝালকাঠি জেলায় ছোট বড় মিলিয়ে শতাধিক প্রসাধনীর দোকান রয়েছে, যেখানে ঈদ ঘিরে এবারে বাণিজ্য হবে 20 থেকে 25 কোটি টাকার। আল আমিন তালুকদার, এখন ঝালকাঠি। এবারে দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে দানবীয় টর্নেডো। তাণ্ডবে 7 অঙ্গরাজ্যে এখনো পর্যন্ত 40 জনের মৃত্যু হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। টর্নেডো এখন অগ্রসর হচ্ছে পূর্ব দিকে। নর্থ ক্যারোলাইনা আর ভার্জিনিয়ার জন্য জরুরি সতর্কতা দেওয়া হয়েছে। ওকলাহোমার চলছে ভয়াবহ দাবানল। বিস্তারিত জানাবেন ঈশিতা ব্রহ্ম। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে শক্তিশালী টর্নেডোর তাণ্ডব বিমান থেকে ধারণ করেছেন এক যাত্রী। ভয়াবহতা আরও স্পষ্ট হয়েছে টর্নেডোর পর। দক্ষিণাঞ্চলে আলাবামা অঙ্গরাজ্যে টর্নেডো পরবর্তী দৃশ্য এটি। উপড়ে পড়েছে গাড়ি, ঝড়ো বাতাসে বিধ্বস্ত হয়ে গেছে ঘরবাড়ি। ব্যতিক্রম নয় আরেক অঙ্গরাজ্য মিসৌরির অবস্থাও। শনিবার রাতভর দেশটির মধ্য পশ্চিম ও দক্ষিণ পূর্বাঞ্চল দিয়ে বয়ে যাওয়া এই টর্নেডোতে এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে 7 অঙ্গরাজ্য। মিসৌরি, কানসাস, মিসিসিপি, আলাবামা, টেক্সাস আর ওকলাহোমায় জারি করা হয়েছে জরুরি অবস্থা। We had several vehicles, tractor trailers that were damaged. Our roof, the roof to our storage building. Trying to think of what. There's just so much. We've lost all of our food. Everything around it here is really bad. The trailer park up the street had fatalities. So I mean, we don't have nothing compared to anything like that. I still have a home. They don't.
টর্নেডোটি এখন অগ্রসর হচ্ছে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে। ঝড় যেদিক দিয়ে অগ্রসর হচ্ছে সেদিকেই তৈরি হচ্ছে তীব্র ধূলিঝড় আর হারিকেন সদৃশ্য বাতাস, যা আরও শক্তিশালী করছে টর্নেডোকে। ভারী বৃষ্টিপাতে সাধারণ মানুষের জন্য পরিস্থিতি আরও কঠিন হচ্ছে। এখন পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন 3 লাখের বেশি মানুষ। পেনসিলভেনিয়া থেকে ফ্লোরিডা পর্যন্ত 5 কোটি মানুষকে তীব্র ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। টর্নেডো আঘাত হানতে পারে জর্জিয়াতেও। দেশটির আবহাওয়া বিভাগ বলছে সোমবার নাগাদ নর্থ ক্যারোলাইনা আর ভার্জিনিয়া গিয়ে শেষ হবে এই টর্নেডোর তাণ্ডব। We had a lot of tree damage, came down on our fence and our bird enclosure. We have a bunch of chickens and stuff. I'm not exactly sure, there's probably at least 20 or 30 trees down. পেনসিলভেনিয়া, নিউ ইয়র্ক, মধ্য আটলান্টিক আর দক্ষিণ পূর্বাঞ্চলের অঙ্গরাজ্যগুলোকে এখনও ঝড়ের সতর্কবার্তা দেওয়া হচ্ছে। ভয়ঙ্কর এই ঝড়ের আঘাতে শত শত ঘরবাড়ি, স্কুল আর ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ঝড়ো বাতাসে ওকলাহোমায় 1.5 শতাধিক দাবানল জ্বলে উঠেছে। পুড়ে গেছে 1,70,000 একর এলাকা। আলাবামাতেও জ্বলছে আগুন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ক্ষয়ক্ষতি মোকাবিলায় মোতায়েন করা হয়েছে নিরাপত্তা কর্মীদের। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। 2027 বিশ্বকাপে সফলতা পেতে এখন থেকেই প্রস্তুতি শুরু করতে হবে ক্রিকেটারদের, মনে করেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। রোববার বিসিবিতে গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে 3 ভাগেই পরিবর্তন আনতে হবে। এছাড়া 3 সংস্করণে আলাদা অধিনায়কের প্রস্তাবও দিয়েছেন সুজন। বিস্তারিত ফারহান ইসানের প্রতিবেদনে। আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন সাফল্য খরায় ভুগছে বাংলাদেশ। আইসিসি ইভেন্টগুলোতে নেই বড় কোনো অর্জন, বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে একের পর এক ব্যর্থতার গল্প। 2027 বিশ্বকাপে সাফল্যের জন্য এখন থেকেই যথাযথ পরিকল্পনা দরকার বলে মনে করেন সাবেক বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন। নিজেদের শক্তিমত্তা ও দুর্বলতা খুঁজে বের করে আলাদা করে কাজ করা জরুরি বলে মনে করেন তিনি। 27 বিশ্বকাপ আপনি কোথায় খেলবেন, কি কন্ডিশনে খেলবেন, উইকেট ভালো হবে আপনি জানেন, আপনার স্ট্রেংথ উইকনেস কোথায় আছে, আপনি কি চান বাংলাদেশের ইনক্লুশন। যদি আপনি মনে করি যে আমি যেমন একটা সিমিং অলরাউন্ডারের অভাব মনে করি বাংলাদেশ ক্রিকেটে, বা আমি ধরেন আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি একটা কথা বললাম, তা আপনি এটার জন্য কী করবেন? আপনি এই গত 6 মাসের মধ্যে 6 মান্থের মধ্যে আপনাকে এরকম ঢাকা লিগে যারা ইয়াংস্টার বলেন, সিনিয়র প্লেয়ার বলেন, যারাই আছে এরকম ব্যাটিং অলরাউন্ডার বা বোলিং অলরাউন্ডার যারাই থাকুক, ব্যাটিং অলরাউন্ডার হতে পারে সেটা, যে কিনা 6 বোলার হিসেবে বল করতে পারবে, সেরকম প্লেয়ারদেরকে আমার মনে হয় যে নার্সিং করাটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে। টি-20 ফরম্যাটে শান্ত অধিনায়কত্ব ছেড়ে দেওয়ায় লিটন হতে পারেন তার বিকল্প। সুজনের মতে 3 ফরম্যাটে 3 অধিনায়ক থাকলে চাপ কমবে সবার উপর থেকে। যদি একটা ক্যাপ্টেনের জন্য বেশি প্রেশার হয়ে যায় সেটাও থাকতে পারে, আমি জানি না শান্তর জন্য প্রেশার হচ্ছে কি হচ্ছে না, এটা ও ভালো বলতে পারবে। বাট আমি মনে করি যদি এরকম চিন্তা করে সেক্ষেত্রে 3 ফরম্যাটে 3টা ক্যাপ্টেন হলে নাথিং রং উইথ ইট, যেটা করা যাবে না সেটা না। রিটন তো খুব ভালো মাথা, ডেফিনেটলি খালি টি-20 রিটন যে কোনো ফরম্যাটেই ক্যাপ্টেন হতে পারে আসলে। সুতরাং আমার মনে হয় যে মাথা ভালো, ক্রিকেট নলেজ ভালো, ক্রিকেট সেন্স ভালো, দলের সাথে এখন অনেক দিন ধরে খেলছে, এখন সিনিয়র প্লেয়ারই হয়ে গেছে ওরা সবাই। সুতরাং আমার মনে হয় না ব্যাট উইল বি আ ব্যাড চয়েস। রিয়াদ মুশফিকের অবসরে দেশের ক্রিকেটে তৈরি হয়েছে এক শূন্যতা। তাদের বিকল্প তৈরিতে ঘরোয়া ক্রিকেটে মনোযোগ দেওয়ার পরামর্শ সুজনের। 15 জনের একটা স্কোয়াড আছে, আপনার আরও 15টা প্লেয়ার রেডি রাখতে হবে, কারণ এর মধ্যে অফ ফর্ম হবে, ইনজুরি হবে, অনেক কিছু হতে পারে। কারণ আপনি যদি ইনজুরি হন, যেন আমার কথা হচ্ছে যে মুশি আর রিয়াদের জায়গায় আসলে আমরা এক্সপিরিয়েন্স পাবো কিনা, ডেফিনেটলি আপনি পাবেন না, বাট আপনি একবার পেতেও পারেন। সাকিব আল হাসান খেলছে না, সুতরাং আপনার অলরাউন্ডার একটা মিসিং। তা আপনি দেখা যাবে আইদার আপনি 5টা বোলার নিয়ে খেলবে, সলভের রিস্ক ফ্যাক্টর, বিকজ আপনি যদি একটা বোলার ইনজুরি হয় তখন আপনি কাকে দিয়ে বলে, হাত ঘোরানোর মতো বোলার কিন্তু নাই এখন বাংলাদেশ টিমে। কারণ রিয়াদও এখন রিটায়ার করলো, রিয়াদও যেমন 4-5 ওভার বল করিত, সেটা কিন্তু আমাদের এখন কমে গেছে। জাতীয় দলের বাৎসরিক চুক্তিতে না থাকা প্রতিভাবান ক্রিকেটারদেরকে একটি শ্যাডো কোচিং প্যানেলের অধীনে নিয়মিত নার্সিং করতে পারলে শক্তিশালী পাইপলাইন গড়ে উঠবে বলে মনে করেন খালেদ মাহমুদ সুজন। ফারহান ইসান, এখন ঢাকা। শেষ করব এখন দুপুর। যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। প্রধান উপদেষ্টার সঙ্গে শীর্ষ 127 পুলিশ কর্মকর্তার বৈঠক। পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না বললেন ডক্টর ইউনূস। পুলিশকে অবহেলা করে কিংবা পাশ কাটিয়ে গিয়ে দেশ করতে পারবে, তারা ক্ষেত্র প্রস্তুত করলে তখন বাকি জিনিসগুলো হয়। আলাদা সিকিউরিটি ফোর্স গঠনের প্রস্তাব বাতিলের দাবি, কর্মবিরতিতে সিভিল এভিয়েশন কর্মকর্তা কর্মচারীরা। এ
এমআরটি পুলিশের দুজনের বিরুদ্ধে ব্যবস্থা। মেট্রো কর্মীদের কর্মবিরতি প্রত্যাহার, বিনা টিকিটে 2 ঘন্টা চলাচলের পর স্বাভাবিক। ঈদযাত্রায় প্রস্তুত হচ্ছে 250 লঞ্চ। নৌপথে টহল বাড়ানো সহ নৌবন্দরে থাকছে অতিরিক্ত সদস্য। এবং বিমানবন্দরে ভক্তদের ভালোবাসায় সিক্ত হামজা। লাল সবুজের জার্সিতে মাঠে নামবেন এশিয়ান কাপ বাছাই পর্বে। ইনশাআল্লাহ আমরা উইন করব। আমরা বিগ ড্রিমস আছে আমরা বাংলাদেশের সঙ্গে। এই ছিল এখন দুপুরের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।